সারা পৃথিবীতে যতগুলো দেশে টিকা দেওয়া হয় তার মধ্যে বাংলাদেশ কিন্তু একটি অন্যতম দৃষ্টান্তমূলক দেশ। আমাদের দেশে ভ্যাকসিন বা টিকার কাভারেজ অর্থাৎ যত মানুষ টিকা নেয় পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই দৃষ্টান্ত নেই। আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি কারণ আমাদের দেশের রোগ প্রতিরোধ ব্যবস্থায় আমাদের এই টিকা গ্রহণের যে ইতিবাচকতা তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সম্প্রতি বাংলাদেশে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন মাধ্যমে কিন্তু কিছু নানান রকমের ভ্রান্ত ধারণাও তৈরি হয়েছে, কিন্তু সেই সকল ভ্রান্ত ধারণা পেরিয়ে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে বাংলাদেশে এই টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন 2025 এই নিয়ে কথা বলবো। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তকণ্ঠের আজকের এই আয়োজনে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ, তিনি উপপরিচালক ইপিআই মহাখালী ঢাকা, এবং আছেন ডাক্তার ফারহানা রহমান, তিনি হেলথ অফিসার ইউনিসেফ ঢাকা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আমি প্রথমে ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা বলেছি যে টিকাদান যে কর্মসূচি এটি কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি মুকুট, আমরা বলি যে আমাদের যে গর্ব করার মতো একটি জায়গা। আপনারা গত 12ই অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু করেছেন। এ নিয়ে যে অন্যান্য বিষয় আছে সেগুলো আমরা একটু পরে আলোচনা করব, কিন্তু এখন পর্যন্ত এই টিকাদান কর্মসূচির অগ্রগতি কেমন? আমরা 12ই অক্টোবর থেকে প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত ইংলিশ মিডিয়াম মাদ্রাসা সব সমমানের যে ক্লাসগুলো থাকে তাদের টিকাদান শুরু করেছি গত মাসের 30 তারিখ পর্যন্ত, এবং 1 তারিখ থেকে আমরা কমিউনিটি পর্যায়ে 15 বছরের নিচ পর্যন্ত 9 মাস থেকে শুরু করে 15 বছরের নিচ পর্যন্ত সকল শিশুদের টাইফয়েড টিকা দিচ্ছি। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 4,37,00,000, প্রায় 38 লাখ। এর মধ্যে গতকাল পর্যন্ত আমরা 4,08,00,000-এর উপরে টিকা দিতে পেরেছি। আমাদের লক্ষ্যমাত্রার দিক দিয়ে যদি দেখি, আমাদের সার্বিক অগ্রগতির 71% আমরা অর্জন করতে পারছি। আর যদি দৈনিক ভিত্তিতে করি তাহলে দেখব আমরা প্রায় 93% অর্জন করতে পেরেছি। এবং আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি, গণসচেতনতা চালিয়ে যাচ্ছি, আমরা আশা করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। 95% শিশুদের টিকা দিতে পারবো। তাহলে খুব অল্প দিনের ভেতরেই আপনারা কিন্তু যেই লক্ষ্যমানে যেটুকু যাওয়ার দরকার তার ভিতরে কিন্তু আপনারা পৌঁছে গেছেন। এই যে টাইফয়েড টিকাটা যেটা আসলো বাংলাদেশে, টাইফয়েড বাংলাদেশের শিশুদের বলি অথবা বড়দেরও বলি অনেক সময় একটি অন্যতম ঝুঁকিপূর্ণ একটি অসুখ। এর নানান রকম অন্যান্য চিকিৎসাও কিন্তু আছে, সেটি আমরা একটু জানবো অল্প করে। কিন্তু আমার মনে হয় ডাক্তার ফারহানা রহমান, আপনার কাছ থেকে একটু জানি যে টিকা কেন প্রয়োজন? অন্য ওষুধ দিয়েও তো এই রোগকে কি আমরা সামাল দিতে পারছিলাম না? যদি আপনার এই প্রশ্নটা আমি প্রথমেই উত্তর যেটা দিব যে হ্যাঁ সম্ভব। যেমন অসুখ হলে আসলে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অসুখ হয়ে গেলে এটার জন্য অবশ্যই চিকিৎসা আছে, চিকিৎসা অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং জ্বরের কমানোর জন্য ওষুধ। কিন্তু খুব আশঙ্কাজনকভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশও একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা শব্দ যেটা আমরা শুনেছি বা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। কোনো জ্বর হওয়ার পরে সাধারণত ডক্টরের কাছে না যেয়ে আমরা অনেক সময় ফার্মেসি থেকে বা যত্রতত্রভাবে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকি, যার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে খুব ভয়াবহ মাত্রায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। আর টাইফয়েডের জন্য বাংলাদেশ হচ্ছে আসলে উচ্চ ঝুঁকিপূর্ণ একটি দেশ। আপনি যদি একটু সামাজিক অবস্থা দেখেন বা আমাদের সোশ্যাল বা ইকোনমিক অবস্থা, ইভেন আমাদের যে পুয়ার স্যানিটেশন অবস্থা, বিভিন্ন কারণে বাংলাদেশ উচ্চ ঝুঁকি সম্পন্ন। একটা জনস্বাস্থ্য গবেষণায় দেখা গিয়েছে যে ঢাকা শহরে যে স্ট্রিট ফুড পাওয়া যায় তার মধ্যে প্রায় 90% হচ্ছে এই অস্বাস্থ্যকর খাবার, যার মধ্যে বা অস্বাস্থ্যকর পানি দিয়ে তৈরি হয়, যার মধ্যে এই টাইফয়েডের বিভিন্ন ধরনের জীবাণু পাওয়া যায় অন্যান্য রোগের সাথে। এবং আরেকটা গবেষণায় দেখা গিয়েছে যে যারা ফুড হ্যান্ডেলার বা খাবার ধরেন, খাবার তৈরি করেন, তাদের হাতে বিভিন্ন ধরনের জীবাণু থাকে এবং এইটা দিয়েই আমাদের যেই শিশুদের বিভিন্ন এবং বড়দেরও আসলে এই টাইফয়েড রোগ হয়। স্কুলের সামনে যদি আপনি একটু দাঁড়ান তাহলে দেখবেন যে স্কুলের সামনে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, চটপটি, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং এগুলো একটা বড় সোর্স অফ হচ্ছে ইনফেকশনের এই টাইফয়েডের একটা।
আর টাইফয়েডের জন্য বড় ক্ষতি যে শুধু আসলে চিকিৎসা করতে যে বাবা মার অনেক লম্বা সময়ে চিকিৎসা করতে হয়, বাবা মায়ের অনেক ইকোনমিক ক্ষতির পাশাপাশি এটাকে ইকোনমিক বার্ডেনও বলা যায় আমাদের জন্য। তো এই টিকা দিয়ে বাচ্চাদেরকে এই রোগ থেকে আমরা প্রতিরোধ করতে পারি এবং পৃথিবীর যেগুলো সোশিও ইকোনমিক পুয়ার কন্ডিশন সেই সব দেশগুলোতে আসলে এই টিকাটা বেশি জরুরি, কারণ টিকা দিয়ে বাচ্চাকে আপনি রোগ প্রতিরোধ করতে পারছেন, তার আর টাইফয়েড হওয়ার ঝুঁকিই থাকছে না। সেই ক্ষেত্রে আসলে এই টিকাটাই বেশি জরুরি আমি মনে করি। আমরা ছোটবেলায় কিন্তু পড়েছি যে অসুখ হলে ওষুধ খাবো, তার মানে অসুখ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, তারপর ওষুধ খাই। কিন্তু টিকা হচ্ছে সেই ওষুধ যে আসলে আমার অসুখ হওয়াটাকেই প্রতিরোধ করে দেয়। সুতরাং এটি একটি আমরা প্রায় যারা চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত আপনারা যারা আছেন বা আমরা স্বাস্থ্যক্ষেত্রে কাজ করি, আমরা কিন্তু বলি যে ভ্যাকসিন হচ্ছে আমাদের জন্য একটা ড্রিম, যেমন একটা প্রতিরোধ ব্যবস্থা যেটা অসুখ হওয়া থেকেই আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাহলে বাংলাদেশ কিন্তু এ কারণে আমরা বলছি, আগেই বলেছি যে এটি পৃথিবীব্যাপী একটা ঈর্ষণীয় অবস্থায় আছে আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে। আমরা যে 6টা রোগের যে ভ্যাকসিন, যে ইপিআই যে কার্যক্রম সেগুলো আপনারা যে করছেন সেটি আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি। কিন্তু এখন যে ক্যাম্পেইনে যে ভ্যাকসিনটি ব্যবহার করা হচ্ছে, সো ডাক্তার সাজ্জাদ আপনার সাথে প্রশ্ন যে এই ভ্যাকসিনটি কতখানি নির্ভরযোগ্য এবং এটি কোথা থেকে আসছে? প্রথমেই আমি বলতে চাচ্ছি যে এই ভ্যাকসিনটা গ্ল্যাক্সোস্মিথক্লাইন সিয়েনা ইটালির তত্ত্বাবধানে তৈরি হয়েছে প্রথমে। পরবর্তীতে 2014 সালে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এটা বায়োলজিক্যাল ভারতের কাছে আসছে। সেখান থেকেই ভ্যাকসিনটা তৈরি হয়ে আমাদের দেশে আসতেছে এবং সম্পূর্ণ যে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বিচামের যে ফর্মুলা এবং তত্ত্বাবধানে এটা তৈরি হচ্ছে। এরকমই টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এটা বায়োলজিক্যাল এর কাছে থেকে তৈরি হচ্ছে এবং আমাদের কাছে আসতেছে, কিন্তু তত্ত্বাবধান এবং ফর্মুলা কিন্তু গ্ল্যাক্সোস্মিথক্লাইন বিচামের। আমাদের যে রুটিন ইপিআই আছে তার মধ্যেও অনেকগুলো বায়োলজিক্যাল থেকে আসে, সবগুলাই কিন্তু আন্তর্জাতিক মানের গ্ল্যাক্সোস্মিথক্লাইন বিচাম বা ফাইজার বিভিন্ন কোম্পানির তত্ত্বাবধানেই বায়োলজিক্যাল তে তৈরি হচ্ছে। প্রায় 30% ভ্যাকসিন কিন্তু আমাদের রুটিন ইপিআই বায়োলজিক্যাল থেকে আসছে। তার সাথে সাথে ঝুঁকির মাত্রার হিসেবে একটা কথা না বললেই না, ফারহানা যেটা বলছে, আমাদের কিন্তু প্রতি বছর প্রায় 8,000 মানুষ টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তার মধ্যে এই 9 মাস থেকে 14 বছর বা 15 বছরের নিচ পর্যন্ত প্রায় 5,000 শিশু কিন্তু মারা যাচ্ছে। আমরা এই শিশুর মৃত্যুহার রোধ করবার জন্য কিন্তু এই টিকাটা নিয়ে আসছি। এই টিকাটা যেন নিরাপদ হয়, কার্যকরী হয় এবং WHO প্রি কোয়ালিফিকেশন থাকে, সব কিছু নিশ্চিত করার পরেই আমাদের দেশে এই টিকাটার অনুমোদন দিয়েছে। আমাদের যে বিশেষজ্ঞ টিকা বিশেষজ্ঞ কমিটি তারাই সুপারিশ করেছে আমাদের দেশে এই টিকাটা সবার শিশুদের মাধ্যমে দেওয়ার জন্য। তো আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি এবং এর কার্যকারিতা বা নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন যদি কখনো উদয় হয়, ইপিআই কিন্তু কখনোই এরকম কোনো কাজ প্রথম থেকেই করেনি এবং ভবিষ্যতেও করবে না। যেই টিকাটি ব্যবহার করছেন বাংলাদেশে, যেটি দিচ্ছেন আপনি ইতিমধ্যে দিয়েছেন, হুবহু এই টিকা কি পৃথিবীর অন্যান্য দেশে এখনো পর্যন্ত ব্যবহৃত হয়েছে? আমরা হচ্ছি 8ম দেশ। এর আগে আরও 7টি দেশে এই টিকা ব্যবহার হয়েছে। আমাদের পার্শ্ববর্তী ভারতের কিছু কিছু স্টেট আছে, পাকিস্তান আছে, নেপাল আছে এবং সাব সাহারান কান্ট্রি কেনিয়া, জিম্বাবুয়ে, এরকম বেশ কয়েকটা কান্ট্রিতে দেওয়া হয়েছে। সবগুলো দেশেই কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা দেখা যায়নি, সবাই কিন্তু টিকা নিয়ে সন্তুষ্ট আছে। আমাদের দেশে এই পর্যন্ত যে 3,08,00,000 দেওয়া হয়েছে তার মধ্যে 581 জনের একটু বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। যেখানে টিকা দেওয়া হয় সেখানে একটু ব্যথা হয়, লাল হয়, একটু চুলকানি হয়, কিন্তু মাত্র 13 জন সিরিয়াস AFI বা বিরূপ প্রতিক্রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, সবাই সুস্থ হয়ে বাসায় আসছে। এটি কিন্তু যে স্ট্যাটিস্টিক্স আপনি দিলেন এটি সকল ওষুধের ক্ষেত্রেই কিন্তু কম বেশি থাকে, সেটা এমন বড় কোনো ঘটনা বলে যেমন আমরা যারা যুক্ত আছি তারা মনে করছি না। সকল ওষুধেরই বা সকল টিকারই কিন্তু কিছু প্রতিক্রিয়া থাকতে পারে এবং সেটার ব্যাপারে সতর্কতা নিয়েই কিন্তু আপনারা আগান। সো আপনারা সেটি যে সামাল দিয়েছেন ঠিকমতো, সেজন্য আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা এই যে টাইফয়েডের টিকা আগে তো আসেনি, প্রথমবারের মতো বাংলাদেশে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কিন্তু টাইফয়েডের টিকা নিয়ে গবেষণা হচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে। আমরা অনেকে জানি যে আমাদের ICTD-এর ভিতরে কিন্তু দীর্ঘদিন এটা নিয়ে গবেষণা হয়েছে। এখন যেই টিকাটি আপনারা দিচ্ছেন তার আগে এই বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য কি তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল ডক্টর ফারহানুর রহমান? আসলে বাংলাদেশে আমরা যেটা জানি
যতদিন ধরে ভ্যাকসিন চলছে সাধারণ জনগণের মাঝে কিন্তু কোনো ভ্যাকসিন হেজিটেন্সি নেই এবং এটা একটা ওয়েল অ্যাকসেপ্টেড একটা প্রোগ্রাম। সাধারণ মানুষ খুব ভালোভাবেই বোঝে বা যে শিশু মৃত্যুর হার কমছে, কিংবা আমি যদি একজন মা হিসেবেও বলি শিশুকে টিকা দেওয়ার পর যে বাচ্চাটা সুস্থ থাকছে, এটা সবার কাছে খুব ওয়েল অ্যাকসেপ্টেড। এবং আমাদের দেশ, স্যার যেটা অলরেডি মেনশন করেছেন যে টিকাটা খুব ভালোভাবেই মানুষ নেয়, তারপরেও যেহেতু একটা নতুন টিকা, এই টিকা সম্পর্কে বিশদভাবে জানানোর জন্য আমরা অনেক কিছু করেছি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে। এবং এর মধ্যে দেখা যায় জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা বিভিন্ন ধরনের লিফলেট, পোস্টার বা বিভিন্ন ব্রোশিওর এগুলো তৈরি করেছি। এবং আমাদের যে স্বাস্থ্য সেক্টরে যে স্বাস্থ্যকর্মীরা আছে, সেটা স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে সুপারভাইজার বা যারা বিভিন্ন ডাক্তার আছেন বা অন্যান্য সবাই মিলে আসলে এই জনসচেতনতা সৃষ্টির কাজ করেছেন। শুধু যে স্বাস্থ্য বিভাগে কাজ করেছে ব্যাপারটা আসলে এরকমও না, বিভিন্ন দপ্তর আসলে আমাদের সাথে কাজ করেছে। এমনকি আমি বলবো যে সাংবাদিক যারা আছেন তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, ধর্মীয় নেতারা, স্থানীয় নেতৃবৃন্দ বা নেতৃস্থানীয় যেই সব নেতারা আছেন তারা, বিভিন্ন সেবামূলক কাজ যারা করে থাকেন, ইভেন গার্লস গাইড, বয়েজ স্কাউট, রোটারি ক্লাব থেকে শুরু করে সকলেই আমাদের সাথে সাহায্য করেছেন। ধর্মীয় নেতাদের কথা আমি বলবো, ওনারা বিশেষভাবে আমাদেরকে একটা সহযোগিতা করেন যে ভ্যাকসিনের আগের দিন ওনারা মাইকিং পর্যন্ত করেন, ওনারা মসজিদে একটা অ্যানাউন্সমেন্ট করেন। শুধু যে ওনারাই করেন তা না, বিভিন্ন মন্দির, গির্জা, সকল ধর্মীয় উপাসনালয়ে এই প্রচারটা হয়ে থাকে। জাস্ট এই লাস্ট দুর্গাপূজার সময়ও আমি দেখেছি বিভিন্ন মণ্ডপে এই ভ্যাকসিনেশন নিয়ে কথা হয়েছে। তো ওভারঅল আসলে স্বাস্থ্য বিভাগকে সবাই সহযোগিতা করছেন, এর জন্য আমরা ভালোভাবে কাজ করছি। এবং আমাদের বিভিন্ন যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, যারা মেডিসিন কিংবা পেডিয়াট্রিশিয়ান আছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করছেন, জনগণকে বোঝানোর চেষ্টা করছেন এই ভ্যাকসিনের উপকারিতা কি, কেন এটা নিতে হবে। একে তো এই প্রোগ্রামটা সবার কাছে খুব ভালোভাবেই অ্যাকসেপ্টেড, তারপরেও স্যাররা থেকে শুরু করে একদম মাঠকর্মী পর্যন্ত সকলেই এই প্রচারণার সাথে যুক্ত, যেটা আমরা মানে বাংলাদেশ সরকারের সাথে ওতপ্রোতভাবে ইউনিসেফ কাজ করছে। অনেক ধন্যবাদ। আমরা এটা দেখেছি আমাদের ধর্ম উপদেষ্টা যিনি, তিনিও কিন্তু এটা নিয়ে কথা বলেছেন, যেটা অবশ্যই খুব ইতিবাচক ভূমিকা রেখেছে। সুতরাং নেতিবাচক কিছু থাকলেও আমরা কিন্তু ইতিবাচক সাড়াও অনেক পেয়েছি, সেটা একটা ভালো দিক। ডক্টর শাহরিয়ার সাজ্জাদ, এই যে আপনি একটু আগে যেসব দেশের উদাহরণ দিয়েছিলেন, যেসব দেশে ভ্যাকসিন গিয়েছে, এই টাইফয়েডের ভ্যাকসিন যেটা, অথবা অন্য ভ্যাকসিন আছে, আমরা একটু পরে কথা বলবো, বেশিরভাগই কিন্তু আমরা দেখছি যে কিছু দরিদ্র দেশ অথবা সাব সাহারান যে কান্ট্রিগুলো আছে, আফ্রিকার কিছু কান্ট্রি আছে, কেন এই ধরনের দরিদ্র দেশ অথবা যদি আমরা বলি যে উন্নয়নশীল দেশগুলোতেই কেন টাইফয়েডের ভ্যাকসিন লাগছে? উন্নত দেশগুলোতে কি টাইফয়েডের প্রকোপ নাই, তাদের কি টিকা ব্যবহার করছে না? উন্নত দেশগুলোতে আসলে টাইফয়েডের কোনো প্রকোপ নাই। প্রাদুর্ভাব যা দেখা যাচ্ছে আমাদের এই দক্ষিণ এশিয়া এবং সাব সাহারান কান্ট্রি, এগুলোতেই একটু বেশি। এমনকি অনেক সময় উন্নত দেশ থেকে কোনো যদি পর্যটক এইসব দেশে আসে, তাদেরকে বলে দেওয়া হয় যে আপনারা আগে টাইফয়েডের টিকা নেবেন, তারপরে ওই দেশে ভ্রমণে যাবেন। কারণ আমাদের এইসব দেশগুলোতে প্রাদুর্ভাব বেশি। এবং টিকা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক রকমের টিকা আছে, কোনোটা ক্যাপসুল আকারে আছে, কোনোটা নর্মাল ট্র্যাডিশনাল ভ্যাকসিন আছে। আমাদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রেও দেখবেন যে শিশু বিশেষজ্ঞরা বাচ্চাদের টাইফয়েডের ভ্যাকসিন দিচ্ছে। আমাদের সরকারিভাবে যেটা দেওয়া হচ্ছে সেটা কনজুগেট ভ্যাকসিন, সেটার কার্যকারিতা কিন্তু অন্যান্যগুলো থেকে অনেক বেশি। এখানে শর্করা এবং প্রোটিন দুইটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে ট্র্যাডিশনালটা বলছে আজকে দেওয়ার পর 2 বছর পর আরেকটা দিতে হবে, কিন্তু আমাদের এটার এফিকেসি দেখা গেছে যে প্রায় 7 বছর পর্যন্ত অনেকের ক্ষেত্রে থাকতেছে। 5 থেকে 7 বছর আপনার এটা এফিকেসি থাকছে। আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সেরো কনভার্সন। সেটা হচ্ছে আপনি একটা ভ্যাকসিন নিলেন, তার এগেনস্টে দেখা যাচ্ছে 85% লোকের ক্ষেত্রে অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে, যেটা তার রোগ প্রতিরোধ করতে সহায়তা করবে। তা এই সব দিক লক্ষ্য করেই কিন্তু আমরা এই কার্যক্রমটা আমাদের হাতে নিয়েছি এবং WHO এটা করছে যে এই প্রাদুর্ভাব বেশি দেখে এইসব দেশে টাইফয়েডের ভ্যাকসিনের কথা বলা হচ্ছে। আপনি কথা প্রসঙ্গে যে বললেন যে প্রায় 5 থেকে 7 বছর বা তার চেয়ে অধিক এই ভ্যাকসিনের ক্ষেত্রে কার্যকারিতা পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু একটা অন্যতম সমালোচনার জায়গা ছিল। অনেক কিন্তু বলা হয়েছে যে আরও অনেক কম, আমি এক্সাক্ট সংখ্যা বলছি না, কিন্তু বলা হচ্ছে আরও অনেক কম সময় এটার কার্যকারিতা থাকে, অথবা এই ডেটাটা আসলে এখনো পর্যন্ত সঠিকভাবে পাওয়া যায়নি। এই ব্যাপারে কি আপনি এই যে 5 থেকে 7 বছরের এটা কি
কোনো নির্দিষ্ট জায়গা থেকে বলছেন? আমি যেটা বলছি যে 2014 সালে যখন টেক ট্রান্সফার হয়ে বায়োলজিক্যাল এর কাছে ভ্যাকসিনটা আসলো, তারপরে কিন্তু এটা নন ইনফিরিয়র একটা ট্রায়াল বলে একটা ট্রায়াল হয় ফেজ 3 যেটা, সেখান থেকে আমরা এই কথাগুলো বলছি। এটা এবং ডাব্লিউএইচওর ওয়েবসাইটে যদি কেউ ঢুকে সেখানে তারা এই কথাগুলোই দেখতে পাবে। আমরা আশা করব পুরান ডাটা নিয়ে কথা না বলে লেটেস্ট ডাটা নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু সব তথ্য ক্লিয়ার হয়ে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর শাহরিয়ার সাজ্জাদ। আমরা আসলে চাই যে সকলের এই সম্মিলিত চেষ্টায় আমাদের এই রকম উদ্যোগগুলো সঠিকভাবে এগিয়ে যাক এবং সঠিক তথ্যগুলো পৌঁছাক মানুষের কাছে। আমরা এই যে 3টা ভ্যাকসিনের প্রসঙ্গ এখানে এসে 3 রকমের ভ্যাকসিন আপনি খানিকটা ইঙ্গিত করেছেন। এর মধ্যে বাংলাদেশ নিয়ে এসেছে এই কনজুগেট ভ্যাকসিন, যেটা আমরা কি একটু বোধহয় এডুকেশনাল যদি চিন্তা করি ডক্টর ফারহানুর রহমান, যে ভ্যাকসিন আসলে কিভাবে কাজ করে শরীরে, এবং টাইফয়েডের আমরা কথা প্রসঙ্গে বলেছি আমাদের মতো দেশে টাইফয়েড একটু বেশি হয়। টাইফয়েড আসলে কিভাবে ছড়ায় এবং তার বিপক্ষে এই ভ্যাকসিনটা আসলে কিভাবে কাজ করবে আমাদের শরীরে? এটা ছড়ায় আমরা জানি যেটাকে ওরোফিক্যাল রুট বলে, মানে এটা মানুষের মলের মাধ্যমে ছড়ায় এবং সেটা পানির মধ্যে মিলে, আমাদের যেহেতু পুয়ার স্যানিটেশন, বিভিন্ন খাবারের মধ্যে ছড়িয়ে যায় কিংবা পানির মধ্যে ছড়িয়ে যায়। এই দূষিত পানি যখন কেউ গ্রহণ করে তখন এই ব্যাকটেরিয়াটা মানুষের শরীরে ঢুকে এবং এই টিকাটা যদি আমরা টিকাটা দিয়ে রাখি তাহলে এই পলিস্যাকারাইডের কনজুগেট যে ভ্যাকসিন শর্করা, এবং এই কেন ভ্যাকসিন দেওয়া হবে এবং ভ্যাকসিনটা কিভাবে আমাদের এটা প্রতিরোধ করবে। যখন আমরা এই ভ্যাকসিনটা নিব তখন এই ভ্যাকসিনের মধ্যে 2টা পার্ট থাকে, প্রোটিন এবং শর্করা। এই 2টা শরীরের মধ্যে যে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখে। যখন আমরা এই দূষিত পানিটা কিংবা এই বিভিন্ন কন্টামিনেটেড খাবার গ্রহণ করব, সেই খাবারের মাধ্যমে যে ব্যাকটেরিয়াটা ঢুকবে তাকে যে ক্ষতিকর অবস্থাটা শরীরের মধ্যে তৈরি করবে, এই ভ্যাকসিনটা সেই অবস্থাটাকে তৈরি করতে দিবে না। কারণ ভ্যাকসিন শরীরের মধ্যে যদি ভ্যাকসিনের এই প্রতিরোধ ক্ষমতাটা না থাকে তাহলে এই জীবাণুটা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে যাবে, অন্ত্রে ফুটা থেকে শুরু করে রক্তর মধ্যে মিশে যায়, এমনকি মস্তিষ্কে প্রদাহ পর্যন্ত হতে পারে। এবং যদি কেউ এই অ্যান্টিবায়োটিকটা খেলে সেটা কমবে, বা আমরা যেটা বলেছি, আমি অলরেডি মেনশন করেছি, অ্যান্টিবায়োটিক আসলে সবসময় এখন ঠিকমতো কাজও করছে না, যেটা খুব ভয়াবহভাবে একটা টাইফয়েড অ্যান্টিব্যাকটেরিয়াল একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কিন্তু এই টিকাটা যদি কোনো শিশুর নেওয়া থাকে তাহলে এই টিকাটাই সেই ব্যাকটেরিয়াটাকে শরীরে আর তার মাল্টিপ্লিকেশন বা গ্রোথ করতে বাধা দিবে এবং তার আর সেই রোগটা টাইফয়েডটা হবে না। অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে এসে তারপরে বাকি আলোচনা যাচ্ছি। দর্শক, আমরা মুক্তকণ্ঠে আলাপ করছি সাম্প্রতিককালে আমাদের দেশে যে চলছে টিকাদান কর্মসূচি, টাইফয়েড টিকাদান কর্মসূচি, সেই প্রসঙ্গে। ডক্টর সাজ্জাদ, আমরা টাইফয়েড ভ্যাকসিনের নানান বিষয়ে শুনলাম, অসুখটা সম্বন্ধেও খানিকটা শুনলাম, কিন্তু তারপরে কিছু প্রশ্ন এসছে নানান জায়গা থেকে, এবং তার মধ্যে একটি আছে, কেউ কেউ মনে করছেন যে এই যে ভ্যাকসিন দিচ্ছেন বাংলাদেশে, এটি কোনো বৃহৎ কোনো ট্রায়াল অথবা পরীক্ষামূলক কোনো টিকাদান কর্মসূচি কিনা, এ বিষয়ে আপনি কি বলবেন? প্রথমেই আমি বলতে চাচ্ছি এটা কোনো ট্রায়াল বা পরীক্ষামূলক ব্যবস্থা না। কারণ প্রথমে আমরা উল্লেখ করছি আমরা হচ্ছি 8ম দেশ। এর আগে আরও 7টি দেশে এই টিসিবি মানে কনজুগেট ভ্যাকসিন সেটা টাইফয়েড প্রতিরোধে ব্যবহার করা হয়েছে। সর্বশেষ যে দেশটিতে ব্যবহার করছে সেটা হচ্ছে 2022 সালে পাকিস্তানে। তারাও কিন্তু এটা ট্রায়াল তারাও এই ভ্যাকসিনেশন কার্যক্রম শেষ করছে। আমরা 2024 সালে 12 অক্টোবর শুরু করছি, 13 নভেম্বর এটা শেষ করব। পাশাপাশি আরও একটু বলে রাখি, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কিন্তু রোহিঙ্গা যে জনগোষ্ঠী আছে উখিয়া এবং টেকনাফ, সেখানেও কিন্তু ক্যাম্পেইন এই মাসের 2 তারিখ থেকে শুরু করছি, 25 নভেম্বর পর্যন্ত এটা চলবে। সেখানে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় 7 লাখ। তা আমরা আশা করছি সেখানেও আমরা সফলভাবে পুরোটাই দিতে পারবো। আর যদি আমার অভিমতের কথা বলেন, আমি আমার একটি মাত্র বাচ্চা এই বয়সসীমার মধ্যে পড়ছে, তার টিকা দিয়েছি। আমিও আশা করব যে এই বয়সসীমার মধ্যে, এই ক্লাসের মধ্যে যেসব শিশুরা আছে প্রত্যেকেই টিকা পাবে। অভিভাবকের একটা দায়িত্ব থাকবে তার শিশুকে রক্ষা করবে, টাইফয়েড থেকে রক্ষা করবার জন্য সেজন্য টিকার ব্যবস্থা করে, এবং সরকারি যে বিনা পয়সায় টিকা দেওয়া হচ্ছে সেটা যেন সে নেয়। এই জন্যই আমাদের যে স্লোগানটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে। আচ্ছা, আমরা আবার একটু নিশ্চিত করে দিই যে আপনি যেটা বলেছেন যে পাকিস্তান, নেপাল যেই ভ্যাকসিনটি ব্যবহার করেছে অতীতে, টাইফিভার যেটা এসছে একটা কনজুগেট ভ্যাকসিন,
সেটি কিন্তু বাংলাদেশে আবার এত বছর পরে না, এটা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, টাইফিবেব। দর্শক, আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের সারা দেশে খুব উৎসবমুখর পরিবেশে টিকাদান কর্মসূচি চলছে। আমরা চলুন একটু দেখে আসি যে আমাদের দেশের যারা টিকা নিচ্ছেন, অভিভাবকরা এবং বাচ্চারা, তারা কি বলছেন এই টিকা নিয়ে। টাইফয়েড হয়েছিল, এটা অনেক কষ্টকর, আমি জানি। মা হিসাবে আমি চাই না অন্য বাচ্চারা এই কষ্টটা করুক, সেজন্য আপনারা সবাই টাইফয়েডের টিকাটা দেন। টিকা দিলে আমার বাচ্চা সুস্থ থাকবে, ঠিকমতো মাদ্রাসায় আসতে পারবে। জ্বর, ঠান্ডা, কাশি, জানি টাইফয়েড যেন কোনো আক্রমণ না বাচ্চারা করতে পারে। কোনো দিকেই না তাকিয়ে আমি আমার দুই ছেলেদের ভবিষ্যতে চিন্তা করে আমি তাদেরকে নিয়ে আসছি। আমরা এই ভ্যাকসিনটাকে উপযোগী মনে করছি এবং অভিভাবকরা আমাদের কনভিন্স হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনি দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে বাচ্চারা আজকে ভ্যাকসিন দিচ্ছে। তাহলে আমরা আবার একটু নিশ্চয়তা দিচ্ছি আমাদের দেশের মানুষকে যে 2014 সাল থেকে যে ভ্যাকসিনটি বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে, পাকিস্তানে, নেপালে হয়েছে, সেই কনজুগেট ভ্যাকসিন হুবহু সেই ভ্যাকসিনটি কিন্তু আমরা বাংলাদেশেও ব্যবহার করছি। এবং আপনি বলেছেন যে আপনার নিজের সন্তানকে দিয়েছেন এবং আরও অনেকেই কিন্তু আপনাদের যারা স্বাস্থ্যক্ষেত্রে কাজ করছে তারাও এই টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছে। ফারহানাও তার মেয়েকে দিয়েছে, মেয়ে এখানেই আছে। সেটাই। সুতরাং আমাদের যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই এখানে আস্থা রাখতেই পারেন যে আপনারা দুজন এখানে আছেন। আমি যদি একটুখানি আপনার ওই কথার প্রসঙ্গ ধরে একটুখানি এক্সটেন্ড করতে চাই যে এই যে ভ্যাকসিনটি বাংলাদেশে আপনারা দিচ্ছেন, আরও তো বেশ কয়েক রকমের ভ্যাকসিন ছিল। এই ভ্যাকসিনটি সিলেক্ট করার মূল কারণটা কি? এটি কি দামের কারণে, নাকি এটি এফিকেসি অর্থাৎ অনেক ভালো কাজ করে? আর কি কি কনসিডারেশন আসলে থাকে একটা ভ্যাকসিন সিলেকশনের ক্ষেত্রে? সবগুলো যদি একসাথে সামেশন করে বলি, প্রথম কথা হচ্ছে এটা WHO প্রি কোয়ালিফাইড। ওকে। দ্বিতীয় কথা হচ্ছে এটাই হচ্ছে টাইফয়েড প্রতিরোধের সবচেয়ে লেটেস্ট ভ্যাকসিন, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। তৃতীয় কথা আপনি যেটা বললেন, এফিকেসির দিক দিয়ে এটা অনেক দীর্ঘ সময় ধরে এফিকেসি দেয়। চতুর্থ কথা হচ্ছে সেরো কনভার্সন, মানে অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে দেখা গেছে 85% বেশি জনগোষ্ঠীর কাছ টিকা নিলে, যে 100 ভাগ যদি টিকা নেয় তার মধ্যে 85 ভাগের বেশি লোকের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয়। সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে এটাই সবচেয়ে কার্যকর, নিরাপদ। এই জন্যই সরকার এই টিকাটা বেছে নিয়েছে। ইপিআই অন্যান্য টিকাও যেমন আমাদের দেশে পরীক্ষা করার পরে ব্যবহার করা হয়, এই ক্ষেত্রেও এটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর সাজ্জাদ। আমরা ডক্টর ফারহানা আপনার কাছে আসি যে আমরা দেখেছি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একটা ছবি এসেছে যে একটা বাচ্চা টিকা নিয়েছে, নেওয়ার পরে বলা হচ্ছে যে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, তার চামড়ায় কিছু গোটা গোটা দেখা যাচ্ছে বা একটু ফুলে উঠেছে। এই যে ছবিগুলো এসছে, এটার ব্যাপারে আপনার কি বক্তব্য এবং এটার কতখানি সত্যি এবং কতখানি সাধারণ, এটার প্রতিরোধটা আসলে কি? আসলে বেশি লক্ষ লক্ষ শিশুকে কিন্তু এই টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে বা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। এমনি একটা যে কোনো ওষুধ কিংবা টিকা দেওয়ার পরে একটা সাধারণ বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, খুবই সাধারণভাবে। এমনকি আমরা যখন ছোট শিশুদেরকে টিকা দেই, ইভেন আমি আমার নিজের সন্তানকেও যখন টিকা দিয়েছি, কখনো কখনো দেখা গিয়েছে সামান্য একটু জ্বর কিংবা টিকার স্থানে একটু লাল হয়ে যাওয়া, একটু ফুলে যাওয়া, এটা যে কোনো ওষুধ এমনকি যে কোনো টিকার ক্ষেত্রেই হতে পারে, এরকম সাধারণ কিছু হতে পারে। কিন্তু এই যে চুলকানি বা এই ধরনের কোনো প্রতিক্রিয়ার প্রমাণ আসলে তথ্যউপাত্ত বা ওরকম অকাট্য প্রমাণ কোথাও নেই বা এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আরেকটা ইনফরমেশন আমি একটু বলে রাখবো যে এই যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনের যে টিকাটা, আমরা কিন্তু এটা এই বছরের 13ই নভেম্বর শেষ হবে আমাদের এই সমস্ত বাচ্চাকে টিকা দেওয়া। এখন আমরা 9 মাস থেকে 15 বছরের নিচের শিশুকে দিচ্ছি। আগামী বছর থেকে মানে 2026 সাল থেকে রুটিনি পেয়ে বাচ্চারা যে অন্যান্য টিকা পাচ্ছে তার সাথে আমরা 9 মাস বয়সী বাচ্চাদেরকে এই টিকাটা দিব। সাধারণ রুটিনি পেয়ে যে টিকা দেওয়া হয় বাচ্চারা, অন্যান্য ভ্যাকসিনের সাথে এই ভ্যাকসিনটাও পাবে। আচ্ছা, তখন এটা আলাদা করে আসলে আর আলাদা করে আসলে থাকবে না। তো আমি আরেকটা কথা যোগ করব যে এখন আমরা 9 মাস থেকে 15 বছর নিচের শিশুদেরকে টিকা দিচ্ছি। সামনের বছর কিন্তু এই বাচ্চাগুলো আর টিকার সুবিধার আওতার বাইরে চলে যাচ্ছে। কাজে স্যারের মতো আমিও সবাইকে অনুরোধ করব যে এই শিশুগুলো এই বয়সের মধ্যে আছে, এই বছরই তাদের এই টিকাটা পাওয়ার সম্ভব। সামনের বছর শুধুমাত্র যারা নতুন করে 9 মাস বয়সী শিশু হবে তাদেরকে এই টিকাটা দেওয়া হবে। কাজে একটা বড় জনগণ কিন্তু যারা এই ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে না তারা বাইরে থেকে যাচ্ছে। কাজে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে সবাইকে অনুরোধ করব যে সবার শিশুকে যাতে এই টিকাটা নিশ্চিত করেন। আচ্ছা, আমরা ডক্টর সাজ্জাদ, আমরা
কিছু জায়গায় আলোচনায় এসছে এবং এটি খুব ভ্যালিড একটা প্রশ্ন যে কোনো ওষুধের ক্ষেত্রে যখন মার্কেটে আসে বা একটা টিকাও যখন দেয়া হয়, আপনি বলেছেন এটি কিন্তু লেটেস্ট ভ্যাকসিন আমাদের ইসের ভিতরে, এবং আমরা আশা রাখবো যে লেটেস্ট ভ্যাকসিন হিসেবে এটা ভালো কাজ করবে। তো সেটার ক্ষেত্রে আমরা বলি স্টেজ 4 অথবা পোস্ট মার্কেট সার্ভেলেন্স, যেটা ব্যবহার করার পরে মানুষজন আসলে কেমন রেসপন্স পাচ্ছে, এটা একটা ডেটা কালেকশন করতে হয় এবং সেটাকে বিশ্লেষণ করতে হয়। এই টিকার ক্ষেত্রে বাংলাদেশে কি আপনারা এরকম উদ্যোগ নিয়েছেন? সেটার কি অলরেডি আমরা আইডিসিআর এর সাথে এবং আইসিডিডিআর এর সাথে দুটো প্রতিষ্ঠানের সাথে লিখিতভাবে একটা চুক্তি হয়েছে। তারা ফিল্ড লেভেলে যে সার্ভে করবে, সার্ভে করে সেটার থেকে আমাদের যে তথ্য উপাত্ত আসলো, ফলাফল আসলো, সেটা বিশ্লেষণ করা হবে। আমরা আশা করব WHO বা উৎপাদনকারী কোম্পানি থেকে যেসব কথা বলা হয়েছে সেটার সাথে আমরা অবশ্যই সাদৃশ্য পাব। কারণ এটা WHO কখনোই এমন কোনো কাজ করে না যেটা গরমিল হয় বা তাদের যে লিখিত উপাত্ত থাকে তার সাথে ব্যতিক্রম কোনো কিছু দেখা যায়। আমরা সব ক্ষেত্রে দেখেছি যে সেটা ঠিক আছে। আমাদের রুটিন ইপিএর ক্ষেত্রে তার ফলাফল একই রকম আছে। তার সাথে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমাদের একটি কথা খেয়াল রাখতে হবে, কোনো গর্ভবতী মা বা দুগ্ধদানকারী মা যেন এই টিকা না নেয়, কারণ এই টিকা সম্পূর্ণভাবে তাদের জন্য নিষিদ্ধ। আচ্ছা, এই তথ্যটা এমনিতেও খুবই কিন্তু জরুরি। প্রাপ্তবয়স্কদের আপনারা দিচ্ছেন না, সুতরাং তাদের নেওয়ার এমনিতেই তারা আসবে না, কিন্তু বিশেষ করে আপনারা বলছেন বাল্য বিবাহটা এখনো আমরা পুরোপুরি রোধ করতে পারিনি, কাজে এরকম আসতে পারে। সেই জন্য আমাদের একটু সাবধান থাকতে হবে যে এই গর্ভবতী মা বা দুগ্ধদানকারী মা কোনোভাবেই এই টিকা না পায়। টাইফয়েড টিকা নিয়ে আমরা অনেকখানি আলোচনা শুনলাম আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত দুজন অতিথির কাছ থেকে, বিশেষজ্ঞের কাছ থেকে। কিন্তু আমরা বাংলাদেশের আরও যেসব বিশেষজ্ঞ আছেন যারা টিকা নিয়ে কাজ করেন, তারা কি বলছেন এই ভ্যাকসিন সম্বন্ধে, চলুন শুনে আসি। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমরা যেটাকে বলি, তারা অনেক যাচাই বাছাই করে এবং তাদের সুপারভিশনে আমাদের দেশে এটা ইমপ্লিকেশন হতে যাচ্ছে। মুখে খাওয়ার যেই সমস্ত অ্যান্টিবায়োটিক এক সময়ে টাইফয়েডের জন্য কার্যকরী ছিল, তার অধিকাংশই এখন অকার্যকর। কাজেই আমরা এই যে দীর্ঘমেয়াদের অ্যান্টিবায়োটিক ইনজেকশনে যাব, সেই কমন ব্যবহৃত ইনজেকশনটিও এখন অনেক ক্ষেত্রেই অকার্যকর প্রমাণিত হচ্ছে। সো আমরা সেই ব্যয়বহুল এবং কষ্টকর চিকিৎসায় যদি না যেতে চাই, তাহলে এই প্রতিরোধমূলক ব্যবস্থায় আমাদেরকে আসতেই হবে। সরকার যে ভ্যাকসিনটা বিনামূল্যে শিশুদের দিতে যাচ্ছে, এর বড় একটা দিক হলো এটা দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থা। সেটা হলো 5 বছর থেকে 7 বছর। আপনি একটা ভ্যাকসিন দিয়ে দিলে 2 বছর একটা বাচ্চাকে আপনি যদি দেন, 1.5 বছর একটা বাচ্চাকে দেন, 1 বছরের বাচ্চাকে দেন, ফার্দার সামনে 5 থেকে 7 বছর পর্যন্ত ওয়েল প্রোটেক্টেড। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এগিয়ে যাচ্ছি। ডক্টর ফারহানুর রহমান, আমরা টিকার যে নিরাপত্তার প্রশ্ন, যেটা একটা হচ্ছে যে একটা টিকা কাজ করবে কি করবে না, এটা এক ধরনের প্রশ্ন, আর হচ্ছে একটা টিকা নিরাপদ কিনা। আপনি শুরুতে বলেছেন যে এটি একটি কনজুগেট ভ্যাকসিন। আবার কিছু ভ্যাকসিন আছে যেখানে, যেমন পোলিওর ক্ষেত্রে এক সময় দেওয়া হয়েছে এবং এখন অনেক সময় ব্যবহার করে, আমরা বলি অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, অর্থাৎ পুরো পোলিওর জীবাণুটাকেই আমরা লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন হিসেবে ব্যবহার করছি। সে রোগ করতে পারবে না, কিন্তু রোগ প্রতিরোধ করবে। এটি তো নিরাপত্তার দিক থেকে তার চেয়েও ভালো, সেরকমই কিনা ডক্টর ফারহানা? অবশ্যই, আপনি এক্স্যাক্টলি বলেছেন। এটা আসলে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন না, এবং এটা ডেড ভ্যাকসিন বা ব্যাকটেরিয়াটাকে ডেড করে দেন এটা ভ্যাকসিনটা প্রডিউস করা হয়, এবং এটি সম্পূর্ণ নিরাপদ। স্যার বারে বারে আসলে এটা মেনশন করেছেন। এই ভ্যাকসিনটার অলরেডি ট্রায়াল শেষ হয়েছে এবং সম্পূর্ণ নিরাপদ দেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত এই ভ্যাকসিনটা ব্যবহার করা হচ্ছে, এবং নিশ্চিন্ত মনে এই ভ্যাকসিনটা নেওয়া যাবে। আমরা টাইফয়েড যেই ভ্যাকসিনটা আপনারা দিচ্ছেন ডক্টর সাজ্জাদ, এমনি কি কোনো সমীক্ষা আছে বাংলাদেশে যে এই বিশেষ অঞ্চলে এটা একটু বেশি হয়? যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের পার্বত্য অঞ্চলে একটু বেশি হয়। টাইফয়েডের ক্ষেত্রে কি এরকম কিছু আছে নাকি এটা পুরো দেশেই? টাইফয়েডের যেটা দেখা গেছে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে, স্লাম এরিয়াগুলোতে, যে এরিয়াগুলোতে ঘনবসতিপূর্ণ, স্যানিটেশন পুর, সেই এলাকাগুলোতেই কিন্তু টাইফয়েড রোগের প্রাদুর্ভাবটা বেশি হয়। আর যেখানে দেখা যাচ্ছে যে এখন আবার ইদানিংকালে আরেকটা স্ট্রেন্ড দেখা গেছে, ওই যে আমাদের ডাক্তার ফারহানা যেটা বললো যে স্ট্রিট ফুডের কালচার, সেখানেও কিন্তু আমাদের টাইফয়েডের প্রাদুর্ভাবটা বেশি দেখা যাচ্ছে। এই কারণেই কিন্তু আক্রান্তের হার দেখা যাচ্ছে যে 9 মাস থেকে শুরু করে 14 বছরের মধ্যে আক্রান্তের হারও বেশি, মৃত্যুর হারটাও বেশি।
আমাদের বড় যারা আছি তারা কিন্তু স্যানিটেশনটা বুঝি, তারা অন্তত হলে এটা মেনটেন করার চেষ্টা করি। ছোটরা স্কুল থেকে বের হয়েই দেখা গেল সামনে একটা ভেলপুরি আছে, ভেলপুরি খেয়ে ফেললো, বা হাতটাও ধুলো না, বা যে দিচ্ছে সাপ্লাই করছে সেও ততটা স্যানিটেশন মেনটেন করছে না, যার কারণে এদেরই আক্রান্তের হারটা একটু বেশি। আমরা এই যে ভ্যাকসিনের যে কর্মকাণ্ড চলছে ডক্টর ফারহানা, এটার পরবর্তীতে আপনারা কি ধরনের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা এই ভ্যাকসিনের এরকম একটি রেসপন্স আমরা আশা করি আমাদের জনস্বাস্থ্যে, এরকম কি কোনো প্রাক্কলিত কোনো সমীক্ষা আছে আপনাদের যে জনস্বাস্থ্যে এটার আসলে কেমন ইতিবাচক প্রভাব পড়বে? অবশ্যই এটা ইতিবাচক প্রভাব পড়বে, কারণ আমরা অলরেডি আলোচনার মধ্যে যেটা দেখেছি যে বাংলাদেশ কিন্তু একটা ঝুঁকিপ্রবণ এলাকা টাইফয়েডের জন্য। একটা বড় মাস পপুলেশনকে যদি আমরা ভ্যাকসিনটা দিয়ে রাখি, এবং এটা স্যার যেটা অলরেডি মেনশন করেছেন 5 থেকে 7 বছর পর্যন্ত এই টিকাটা প্রোটেকশন দিবে, এবং এই সময়ে এই বাচ্চাদের টাইফয়েডটা হবে না এটাই ধরে নেওয়া হচ্ছে, এবং এটা অলরেডি প্রমাণিত। জনস্বাস্থ্যে অবশ্যই এটার একটা প্রভাব পড়বে, এবং যত্রতত্র টাইফয়েড হয়ে গেলে অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে শুরু করে পরিবারের ওপর একটা আর্থিক বার্ডেনও এসে পড়ে, হসপিটাল বা ওভারঅল একটা স্বাস্থ্য ব্যবস্থার উপরই একটা চাপ এসে পড়ে। কারণ অনেক মানুষ হসপিটালে ভর্তি রেখে আমরা যেটা জানি যে রক্তের মাধ্যমে, শিরার মাধ্যমে এই অ্যান্টিবায়োটিকটা দিয়ে চিকিৎসাটা শুরু করতে হয়। হসপিটালে বার্ডেন থেকে শুরু করে সমস্ত কিছুই থেকে আমরা আসলে মুক্ত থাকবো, এবং একটা বড় পপুলেশনকে প্রায় 4,37,00,000 বাচ্চাকে আমরা টিকা দিব, এবং এদের মধ্যে স্যার যেটা অলরেডি মেনশন করেছেন যে 85% মধ্যে এটার প্রতিরোধটা খুব ভালোভাবে গঠিত হবে। এক্স্যাক্টলি, কাজেই অবশ্যই এটা আমরা একটা পজিটিভ ইতিবাচক সাড়া বা একটা ইতিবাচক প্রভাব পড়বে জনস্বাস্থ্যের উপর, এটা আমরা আশা করছি। আচ্ছা, আমি একটু ফারহানার সাথে যুক্ত করি। সবচেয়ে বড় ইতিবাচক যে দিকটা হবে, আমরা তো একটা টাইফয়েড প্রবণ এলাকা বা দেশ, উন্নত দেশ থেকে যে পর্যটক বা যে কোনো কাজে যখন কোনো ব্যক্তি বা আমাদের দেশে আসছে তাদেরকে আগেই বলে দেওয়া হচ্ছে তুমি টাইফয়েডের টিকা নিয়ে ওই সব দেশে যাবা। আমরা এই কালিমা থেকে মুক্ত হব। অন্তত ওই দেশ থেকে যদি কোনো লোক আসে, যখন আমরা টাইফয়েড প্রবণ এলাকা থেকে বের হয়ে আসব, এই কালিমা আমাদের ঘাড়ে থাকবে না যে একটা টাইফয়েডের টিকা নিয়ে বাংলাদেশে তাদেরকে আসতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইতিবাচক দিক। আচ্ছা, আমরা কিন্তু সেরকম একটি সময় প্রত্যাশা করি যে আসলে এই টাইফয়েডের, আমি নিজে কিন্তু একবার টাইফয়েড আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমি বলা যেতে পারে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম। সুতরাং আমরা অনেকেরই হয়তো এটার কিছুটা এক্সপিরিয়েন্স আছে, যারা টাইফয়েডে ভুগেছে। ব্যক্তিগত এক্সপিরিয়েন্স মনে হয় আছে, ছোটবেলায় হলেও জি, কারো না কারো কিন্তু এটা ঘটে। আমরা সেখান থেকে আসলে মুক্তি চাই, এটা হচ্ছে অবশ্যই। আসলে যেটা যে একদিনে কিন্তু আমরা সোশিও ইকোনমিক কন্ডিশনটা চেঞ্জ করতে পারবো না, স্যানিটেশন ব্যবস্থাটা পরিবর্তন করতে পারবো না, বা যেই উৎসগুলো সেটা আসলে একদিনে করে ফেলা যাবে না। সবচেয়ে সহজ যেটা, সমস্ত কিছু নিয়েই সরকার আসলে কাজ করছে বা সবাই মিলে কাজ করছে সোশিও ইকোনমিক কন্ডিশনটা ভালো করার জন্য বা স্যানিটেশনের যে অবস্থাটা ভালো করার জন্য। পাশাপাশি আমরা যদি টিকাটা দিই, আসলে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এই টিকাটা দিয়ে এই রোগটাকে প্রতিরোধ করে রাখা। দেন সব কিছুতে সময় লাগলো, এটা আপনি জনগণকে দিয়ে বা শিশুদেরকে দিয়ে আসলে তাদের একটা ভালো প্রতিরোধ যদি আমরা তৈরি করে রাখতে পারি, অন্তত এই অন্যান্য ইস্যুগুলো যদি আমরা এখনই অ্যাড্রেস, তো আসলে সম্ভব হবে না সব সময় বা এক্ষুনি হয়ে যাবে এরকম কিছু না, কিন্তু টিকাটা দিলে আপনি নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন যে এই বাচ্চাটা এই রোগটা থেকে মুক্ত থাকছে। এর জন্য টিকাটা আসলে এত বেশি জরুরি। আচ্ছা, আমাদের দেশে যে ভ্যাকসিন হেজিটেন্সি কথাটা শুরুতে একটু বলেছিলেন, যে ভ্যাকসিন নিতে আমাদের দেশের মানুষের কিন্তু অতীতে কখনোই খুব বড় কোনো আমরা তাদের ভেতরে কোনো সংকোচ দেখি নাই, এবং যে কারণে বাংলাদেশ আসলে স্বাস্থ্যক্ষেত্রে এতখানি অগ্রগতি পেয়েছে আমরা গর্ব করে বলতে পারি। ইদানিং নানান রকম ভুল ধারণা কিন্তু ছড়াচ্ছে এই রিলেটেড, যেটা আসলে বলা যেতে পারে যে পশ্চিমা দেশের কিছু ভুল ভ্রান্তি এখন আমাদের দেশে পর্যন্ত পৌঁছেছে সোশ্যাল মিডিয়া হয়ে। তার মধ্যে একটা বিষয়ে কিছুটা নজর কেড়েছে অনেকের, সেটি হচ্ছে ভ্যাকসিন দিলে মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব আসতে পারে। এটি অন্যান্য ভুল ধারণার সাথে এটিও কিন্তু ছড়িয়েছে। এটি শুধু আমি এই ভ্যাকসিনের ক্ষেত্রে বলছি না, ওভারঅল ভ্যাকসিনের ক্ষেত্রে এরকম একটি ভুল ধারণা কিন্তু এখন ছড়াচ্ছে পৃথিবীতে। এই বিষয়ে ডক্টর সাজ্জাদ আপনার কিছু বলার আছে? আমি যেটা বলতে পারি, এইচপিভি ক্যাম্পেইন মানে জরায়ুমুখী ক্যান্সারের সময় এই কথাটা সবচেয়ে বেশি আসছিল। আমাদের প্রথম ট্রায়াল হয়েছিল গাজীপুরে, সেটা হচ্ছিল 2023 সাল অথবা 22 সালে। তারপরে 24 সালে ঢাকা ডিভিশন এবং পরবর্তীতে 7টি ডিভিশন হয়েছে। তা যখন প্রথমে গাজীপুরে ট্রায়াল হয়েছিল, ভ্যাকসিন পেয়েছে এরকম একটা মেয়ে
বা এরকম মেয়েদের আমরা ডিটেক্ট করছি, তারা বিয়ে শাদী করছে, সংসার করছে, বাচ্চা হয়েছে। এটা যখন আমরা টিভিতে প্রচার করছি তখন বুঝতে পারছি আসলে এরকম কোনো ইফেক্ট হয় না। টাইফয়েডের ক্ষেত্রেও একই কথা, এটা বা গর্ভধারণে অসুবিধা তৈরি করা, বন্ধ্যত্ব তৈরি করা বা জরায়ুমুখে কোনো সমস্যা করা অথবা অন্য কোনো রোগ তৈরি করার ক্ষেত্রে কোনো রকম সম্পর্ক নাই, এখন পর্যন্ত পাওয়া যায়নি। পাওয়া গেলে অলরেডি 8ম দেশ হিসেবে আমরা দিচ্ছি। 22 সালে পাকিস্তানের সর্বশেষ দেওয়া হয়েছে ক্যাম্পেইন আকারে, তারপরে আমরা শুরু করছি। আমরা এখন পর্যন্ত কোনো রেকর্ড পাইনি। আমাদের কিন্তু এই যে এতগুলো দেখেন যে আমরা এত সফল একটি ক্যাম্পেইন আপনারা করছেন, সেটা নিয়ে এতগুলো আলোচনা কিন্তু করতে হচ্ছে, অনেকগুলোই কিন্তু মানুষের ভ্রান্ত ধারণা নিয়ে আপনাদেরকে অনেকগুলো উত্তর দিতে হলো। আমরা যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই, তাহলে আমাদের যে মিডিয়া, আমাদের সিভিল সোসাইটি, আমাদের যারা হেলথ ওয়ার্কার যারা আছেন, এদের কাছে আপনাদের প্রত্যাশা কি? প্রথমে একটু ফারহানা রহমান যদি বলেন। আসলে প্রত্যাশা, আমরা সবসময় ভালো কিছুর সাথেই থাকব। কোনো কিছু ভুল কোনো বা যে কোনো তথ্য বলার আগে বা প্রচার করার আগে আমি সবার কাছে অনুরোধ করব একটু যাচাই বাছাই করে নিব। জনস্বাস্থ্যের জন্য উপকার এরকম কথা আমরা বলবো, ক্ষতি হতে পারে না জেনে ভুল কিছু কোনো কিছু প্রচার করাটা আসলে অপরাধ, অন্তত নিজের বিবেকের কাছে হলেও অপরাধ। এবং সর্বস্তরের সবার কাছে, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট, ইভেন আপনাদের সাংবাদিকদের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে যে একটা ভালো কাজের সাথে যুক্ত থাকব, শিশুদের ভবিষ্যতের জন্য যুক্ত থাকব, শিশুদের সুস্বাস্থ্যের জন্য আমরা সবাই যুক্ত থাকব। এবং এটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এই পজিটিভ বার্তাটা যে এই টিকাটা কতটা উপকারী এবং এইটা একটা শিশুর জন্য জীবন রক্ষাকারী। কারণ আমরা অলরেডি আলোচনায় শুনেছি যে মৃত্যু পর্যন্ত হতে পারে এই টাইফয়েডের জন্য। কাজেই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সবাই পজিটিভ নিউজ করব, সবাই পজিটিভ দিকটা দেখব, ভুল কোনো কিছু তথ্য যাচাই না করে বিশ্বাস করব না এবং ভুল কোনো কিছু ছড়াবো না। সবার কাছে আমার এই রিকোয়েস্টটাই থাকবে এবং সবাই আমাদের সাথে কাজ করবেন, সবাই মিলে একসাথে কাজ করব যাতে সকল শিশুকে টিকা দিয়ে ভবিষ্যতে একটা সুরক্ষিত বাংলাদেশ, সুরক্ষিত জাতি আমরা গড়ে তুলতে পারি। ডক্টর সাজ্জাদ, এই আহ্বানের প্রেক্ষিতে বোধহয় বলা যায় যে মানুষের মনে কিন্তু নানা রকম প্রশ্ন আসতেই পারে। এখানে কিন্তু আস্থার সংকট আছে, এখানে নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব আছে, অনেক কিছু আসবে এর ভেতরে। আপনারা কি এমন কিছু করছেন বা করার কথা ভাবছেন যে যদি এই ক্যাম্পেইন হোক, টাইফয়েড টিকা হোক, ভবিষ্যতে আরও টিকা আসবে, আরও নানান রকম অসুখ বিসুখ হবে, ওষুধ আসবে, যাদের মনে প্রশ্ন আছে আপনাদের সাথে সরাসরি একটু কথা বলা বা সেটার উত্তর জেনে নেওয়া, এরকম কি কোনো পদক্ষেপ আপনারা আপনাদের ইপিআই অথবা আইডিসিআর এসব জায়গা থেকে কি নেওয়ার কথা ভাবছেন বা আছে কিনা? আমাদের কিন্তু অলরেডি একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য বাতায়ন। সেই স্বাস্থ্য বাতায়নে আমাদের 24/7 এই যতগুলো কোশ্চেন আসছে তাদের উত্তর দেওয়া হচ্ছে এবং এখানে সবসময় একটা টিম, ডেডিকেটেড টিম বসা থাকতেছে তারা সব কিছু উত্তর দেওয়ার জন্য। প্রথমে আমি আপনাকে একটু বলে রাখি, আপনি প্রথমে বলছেন এটা ভ্রান্ত ধারণা, আসলেই কিন্তু এটা সত্য। এই ক্যাম্পেইন চলাকালীন সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্কুল, অনেকেই যখন তাদের নির্দিষ্ট ডেট ছিল তারা কিন্তু টিকা নেয়নি, কিন্তু যখন আমাদের স্কুল ক্যাম্পেইন শেষ হয়ে গেল গত মাসের 30 তারিখে, 1 তারিখ থেকে কমিউনিটি ক্যাম্পেইন শুরু হলো, আমরা দেখছি সেই স্কুলের যেসব ছাত্রছাত্রীরা বাদ গেছে তারা কিন্তু কমিউনিটি ক্যাম্পেইনে এসে টিকা নিচ্ছে। এমনকি কোনো কোনো স্কুলে যখন ছাত্রছাত্রীর সংখ্যা বেশি থাকতেছে, সেই শিক্ষক শিক্ষিকারা, অভিভাবকরা আমাদেরকে অনুরোধ করছে তাদের ওখানে দ্বিতীয়বার সেশন করে তাদেরকে যেন টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। আমরা সেই মতো করেই কাজ করছি। এখান থেকেই প্রমাণিত হয় যে এটা ভ্রান্ত ধারণা দেখেই তারা এগিয়ে আসছে। আবার অনেকেই আছে এরকম অভিভাবক আছে, আগে ওই বাচ্চাটা দেখ, তারপরে আমি দেখি কিছু হয় কি না, তারপরে আমি আমার বাচ্চাকে দিব। এরকম আমাদের ডাক্তারদের মধ্যেও আছে, সব এলিট সোসাইটির মধ্যে আছে। আমরা যেটা বলি টু হাই টু রিচ, মানে যেই সোসাইটিটা খুব উঁচুতে আছে তারাই কিন্তু এই ধারণাটা পোষণ করতেছে বেশি। তারা কিন্তু স্কোয়ারে যায় টিকা দিতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের টিকা কিন্তু ততটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না। যখন তারা আস্থার মধ্যে এসে পড়ছেন তারা বলছে না, আমরা ওখানে যাই টিকাটা নিব, যেহেতু এটা অধিকতর কার্যকর আমরা এটাই নিব। এবং সেই মতো করে আমরা দেখছি ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু এবার গতবারে এসপিবি ক্যাম্পেইন থেকে এবার তারা কিন্তু অনেক বেশি এগিয়ে আসছে। এমনকি আমাদের চা বাগান বলেন বা মাদ্রাসা বলেন, এমনকি এতিমখানা বলেন, এবার কিন্তু আমরা সব জায়গায়
এই কার্যক্রম একই সাথে কার্যক্রম চালু করেছি এবং চলমান আছে এবং শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। আমরা আশা করব এর মাধ্যমে আমরা অবশ্যই 95 ভাগের উপরে শিশুকে টিকা দিতে পারবো এবং বাংলাদেশকে সুরক্ষিত করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর শাহরিয়ার সাজ্জাদ, ডক্টর ফারহানা রহমান, দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম সাম্প্রতিককালে যেই ক্যাম্পেইন চলছে আমাদের দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, সেটি নিয়ে, এবং আপনারা দুজনই খুবই চমৎকারভাবে নানান যেই ইস্যু এসছে আমাদের সমাজে এবং নানান আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো উত্তর দিয়েছেন। আশা করি যে আমাদের যারা দর্শক আছেন তারা উপকৃত হবেন এবং তাদের মনের প্রশ্নগুলোর উত্তর তারা পেয়েছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে, আমরা টিকাদান কর্মসূচি নিয়ে কথা বলছিলাম। দুজন বিশেষজ্ঞের কাছ থেকে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন। আশা করি এর মধ্য দিয়ে আপনাদের মনের যেসব দ্বন্দ্ব এবং সন্দেহ সেগুলো দূর হবে এবং টিকাদান কর্মসূচির যে সফলতা সেখানে আপনারাও অংশ নেবেন, সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।